স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ, পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই আমজনতার কথা বলতেই আবারও ফিরে এলাম রাজনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে। এ অধ্যায় আমজনতার। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আমজনতার আজকের বিষয় ক্ষমতায় আওয়ামী লীগ। ক্ষমতায় আওয়ামী লীগ কে না জানে, তবে আজ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। 72 বছর পেরোনো প্রবীণ এই দলের অসংখ্য নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষীকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটি শুরু করতে চাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দফতর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। তার কাছে আমি শুরুতেই জানতে চাই, ক্ষমতায় আওয়ামী লীগ নাকি ক্ষমতার আওয়ামী লীগ? মানে দীর্ঘদিন দলে থাকলে ক্ষমতার ব্যবহারের পাশাপাশি অপব্যবহার করার এক ধরনের প্রবণতা দেখা যায়। আওয়ামী লীগে এই প্রবণতা আপনি কতখানি দেখেন? আজ দলের জন্মদিন, কিছুটা আত্মসমালোচনায় দেখতে চাই বিপ্লব বড়ুয়া আপনাকে। ধন্যবাদ। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের শুভেচ্ছা দিয়েছেন এবং আমিও যমুনা টেলিভিশনে যারা দেখছেন সবাইকে আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি বলছিলেন ক্ষমতার আওয়ামী লীগ। আমাদের সংগঠনের সভাপতি, যিনি এখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি প্রায় বলেন যে ক্ষমতা জিনিসটা হচ্ছে যারা ক্ষমতায় থেকে ভোগ করতে চায় তাদের কাছে এটি একটি ক্ষমতা। এবং তিনি মনে করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে যে আমরা শাসক নই, আমরা সেবক। এবং আমরা রাষ্ট্রীয় দায়িত্বে থাকা মানে ক্ষমতা পাওয়া নয়, রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়া মানে জনগণকে সেবা দেওয়ার একটি অঙ্গীকার। সেভাবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার দল এবং সরকার পরিচালনা করেন। আপনি বলছিলেন যে ক্ষমতার আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের বয়স আজকে 72 বছর। এই সংগঠনের আপনার 1949 সালে 23শে জুন সৃষ্টি হয়েছিল। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন ভাষা আন্দোলন করতে গিয়ে কারাগারে ছিলেন। তিনি সংগঠনের প্রথম কমিটির একমাত্র যুগ্ম সম্পাদক ছিলেন এবং ঠিক 4 বছর পরেই তিনি এই পুরাতন ঢাকার মুকুল সিনেমা হলে কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন। অবশ্য তারও 1 বছর আগে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। এই সংগঠন জন্মলগ্ন থেকেই, আজকে আপনার অনুষ্ঠানের নাম হচ্ছে আম জনতা, মানে অর্ডিনারি পিপল। জন্মলগ্ন থেকেই এই সংগঠন এই অর্ডিনারি পিপল কিংবা আম জনতার ভিতর থেকে সৃষ্ট একটি রাজনৈতিক শক্তি এবং সময়ের পরিসরে এই সংগঠন বিস্তৃত হয়েছে, পরিণত হয়েছে আর বিকশিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের 72 বছর ইতিহাসে মাত্র ক্ষমতার স্বাদ পেয়েছে, আপনার ল্যাঙ্গুয়েজ আমি ধার করে বলতে চাই, ক্ষমতার স্বাদ পেয়েছে মাত্র 21টি বৎসর। তার মধ্যে পাকিস্তান শাসন আমলে যুক্তফ্রন্টের নির্বাচনে আওয়ামী লীগ শরিক হিসাবে জেতার পর সরওয়ার্দী সাহেব 13 মাসের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন অবিভক্ত পাকিস্তানের। আর বাকি 19 বছর 20 বছর এই স্বাধীন বাংলাদেশে। এবং পৃথিবীতে আপনার এত আত্মত্যাগ মানুষের, অর্ডিনারি পিপল, আম জনতার অধিকার প্রতিষ্ঠার জন্য, তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য অন্য কোনো দল এত আত্মত্যাগ করেনি। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীন বাংলাদেশের মানুষের, আম জনতার অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সপরিবারে আত্মাহুতি দিয়েছেন। এবং এই স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু 2 কন্যা
6টি বৎসর থাকতে পারেননি, নির্বাসনে ছিলেন। পিতামাতার দেয়া নাম গোপন করে ভারতে থাকতে হয়েছিল। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী স্বাধীন বাংলাদেশে রক্ত দিয়েছে। এই 50 বছরের যে সুবর্ণ জয়ন্তী কয়দিন আগে আমরা উদযাপন করেছি, এই 50 বছরের বাংলাদেশ আওয়ামী লীগ মাত্র 2 দশক 20টি বছর আপনার ধার করা শব্দে ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছে। কারণ ক্ষমতাকে আমরা মনে করি একটি দায়িত্ববোধ, একটি কর্তব্যকর্ম। এবং আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে, 72তম প্রতিষ্ঠাবার্ষিকী, আজকেও আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগ বারবার কাটতে কাটতে হীরায় পরিণত হয়েছে এবং হীরা অত্যন্ত মূল্যবান। এই বাংলাদেশ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, দিনমজুরের, সাধারণ মানুষের একটি রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল এবং আজ পর্যন্ত মনে করে জনগণ সকল ক্ষমতার উৎস এবং জনগণের কল্যাণের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য বারবার আমার দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়েছেন এবং তিনি বলেছেন, প্রয়োজনে আমি পিতার মতো আমি রক্ত দিতে প্রস্তুত, কিন্তু বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, কল্যাণের জন্য কোনো আপোষ তিনি করবেন না। আজকে আমি আপনার এই আলোচনা সভায় এখানে অনেক কারা কথা বলবেন আমি ঠিক জানি না, আমি একটু আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলছি এই কারণেই, কারণ আমাদের এক প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। এটা পরম্পরায়, এটা হাজার বছর ধরে, 72 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের জনগণের মনিকোটায় একটি অনুভূতির নাম হিসেবে জড়িয়ে আছে। এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে, আমাদের মাতৃভাষার অধিকার বাংলা ভাষা প্রতিষ্ঠিত করেছে এবং বঙ্গবন্ধুর স্বাধীন করা বাংলাদেশে হারিয়ে যাওয়া গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করেছে এবং বঙ্গবন্ধুর কন্যা আছে যুগপৎভাবে বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের গণতন্ত্র দুটিকে শক্তিশালী করার যে অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছেন। এই কারণেই আজকে যমুনা টেলিভিশনের মতো অসংখ্য টেলিভিশন চ্যানেল আজকে মানুষ দেখছে, মানুষ আজকে দেশের উন্নয়ন দেখছে। এবং আপনি আত্মসমালোচনার কথা আপনি বলেছেন, আপনি যদি আমাকে সময় দেন আমি বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ নিজেই নিজের টার্গেট সেট করে এবং আওয়ামী লীগ সে টার্গেট অতিক্রম করে নতুন টার্গেট সেট করে। এ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে আমাদের মধ্যে ভুল ত্রুটি, আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু মানুষের কল্যাণের প্রশ্নে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ভুল করে না বলে আপনি মনে করছেন। মানুষের কল্যাণের প্রশ্নে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আপনি বলেছেন ক্ষমতার বিষয়ে যে ক্ষমতাকে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তব্য মনে করে, আসলে সেটা আপনারা মনে করছেন, আসলে আর কে কি মনে করে সেটাও আমরা একটু যাচাই করে নিতে চাই আজকের এই দিনে, যেহেতু আপনাদের দলের জন্মদিন, আপনি যেমনটা আবেগপ্রবণ হয়েছেন সেটাও খুবই স্বাভাবিক। আমাদের সঙ্গে আব্দুস সালাম আছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। জনাব আব্দুস সালাম, আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি সেই সময়ের আওয়ামী লীগকেও দেখেছেন, এই সময়ের আওয়ামী লীগকেও আপনি দেখছেন। আমাদের আলোচনা যদিও আজকের এই সময়ের আওয়ামী লীগকে নিয়েই আমরা মূলত আলোচনা করব, আমরা খুব পেছনে যেতে চাই না, কেননা তাহলে সময় অনেক বেশি লাগবে। কিছু আলোচনা, জরুরি আলোচনা এই সময়ের আওয়ামী লীগকে নিয়ে আমরা করে নিতে চাই আজকের এই স্বল্প সময়ের মধ্যে। বিরোধী দল থেকে ক্ষমতায় থাকা এই দলটি নিয়ে আপনার ভাবনাগুলো একটু যদি বলতেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আজকের এই দিনে অবশ্যই আওয়ামী লীগের এই জন্মদিনে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। বিপ্লব বড়ুয়া সহ আরও যারা আলোচনা অংশগ্রহণ করছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। আপনি উদ্বোধনীতে আপনি যথার্থই বলেছেন যে ক্ষমতার আওয়ামী লীগ আর এমনি আওয়ামী লীগের মধ্যে পার্থক্যটা, এটা আসলে আওয়ামী লীগকে দুই ভাগে দেখা উচিত। 71 সাল পর্যন্ত আওয়ামী লীগ আর 72 থেকে আজকের এই পর্যন্ত আওয়ামী লীগ, এই দুইটা ভাগে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আওয়ামী লীগের কী অবস্থায় ছিল, কী অবস্থায় আছে সেটা পরিষ্কার হয়ে যাবে। আওয়ামী লীগ অবশ্যই একটি পুরনো রাজনৈতিক দল, তাদের অবদানের কথা বিপ্লব বড়ুয়া বলেছেন, বলবেন, স্বাভাবিক। প্রতিটা মানুষেরই যেমনি অবদানও থাকে, আবার তার ক্ষতিকারক যদি কিছু থাকে সেটাও অবশ্যই সমাজকে ক্ষতি করে, সেটাও অবশ্য দেখার ব্যাপার। যেমন আপনি বলেছেন যে আজকে আপনার কথাটা দিয়ে আমি শুরু করতে চাই যে বর্তমানে সরকার আর দল এটা একাকার হয়ে গেছে।
অর্থাৎ আওয়ামী লীগকে খুঁজে পাওয়া বর্তমানে খুবই মুশকিল, কারণ বর্তমানে সম্পূর্ণভাবে আওয়ামী লীগ একটি আমলা নির্ভর এবং ব্যবসায়ী নির্ভর একটি দল হয়ে গেছে, যেখানে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না। আমি আপনাদের টেলিভিশনে গত নির্বাচনের সময় আমি আপনার কয়েকটা প্রোগ্রামে আমি হাজির হয়েছিলাম। সেই সময় আমি দুঃখ করে বলেছিলাম, এবং সেখানে আওয়ামী লীগেরও একজন ছিল আমার সাথে সে আলোচনায়। সেই সময় আমি বলেছিলাম যে নির্বাচন চলাকালীন আমি একজন ক্যান্ডিডেট হিসাবে আমি বলেছিলাম যে আমাদের প্রতিপক্ষ আজকে আওয়ামী লীগ নয়, আজকে র্যাব, পুলিশ, প্রশাসন হলে আমাদের প্রতিপক্ষ। কারণ আমার মিছিল করতে দেয় না র্যাব পুলিশ, আমার কর্মীদের ঘর থেকে বের হতে দেয় না র্যাব পুলিশ, আমার পোস্টার কেটে ফেলে র্যাব পুলিশ, সেখানে আওয়ামী লীগকে আমি খুঁজে পাই না। অর্থাৎ আওয়ামী লীগের অবস্থাটা আজকে এমনই হয়ে দাঁড়িয়েছে যে আজকে গত নির্বাচনেও তাদের কোনো আওয়ামী লীগ দলগতভাবে কোনো অবদান ছিল না, এবং সেটা আমরা দেখেছি। এর আগের পুলিশের এক কর্মকর্তা, সিনিয়র কর্মকর্তা, তিনি নিজেই বলেছিলেন, যেটা প্রকাশ্যে এসেছিল, মিডিয়াতেও এসেছে, যে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি, কাজে স্বাভাবিক আমাদের কথাই শুনতে হবে। আজকের এটাই হলো, এই জন্য আমি বলছি যে ৭১ পর্যন্ত যদি আপনি আওয়ামী লীগকে আলোচনা করেন একরকম হবে, আর ৭২ থেকে যদি আলোচনা করেন তাহলে অবশ্যই এখানে যেমনি বলছেন কিন্তু তার অ্যাচিভমেন্ট আছে, অবশ্যই আছে। পাশাপাশি আবার ৭২ থেকে যদি এই পর্যন্ত আমরা দেখি, বাংলাদেশের সামরিক আইন জারি আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের আমলেই বাংলাদেশে দুর্ভিক্ষও এসেছে। আওয়ামী লীগের আমলেই বিভিন্ন কালা কানুন তারা সেগুলো জারি করেছে, যে বিশেষ ক্ষমতা আইন সে সময় জারি করেছিল, এখন পর্যন্ত সেটা আছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় যে 4টা নীতিতে বিশ্বাস করতেন, বা সরকারের সেই সময় ঘোষণাপত্র যেটা এসেছিল, সেই 4টার একটাতেও আজকে আওয়ামী লীগ নাই। না আজকে গণতন্ত্রে আছে, না সমাজতন্ত্রে আছে, না ধর্মনিরপেক্ষতায় আছে, না জাতীয়তাবাদে আছে। আজকে কোনোটাতেই কিন্তু আওয়ামী লীগকে আজকে খুঁজে পাবেন না। এবং আমরা দেখতেছি আজকে কি বলে, যে আওয়ামী লীগের নেতারাই, আওয়ামী লীগের আজকে বর্তমান সেক্রেটারি জেনারেল, তার ভাই আজকে নোয়াখালীর সেখানের মেয়র, সে প্রকাশ্যে যে সমস্ত কথা বলতেছে, এবং আওয়ামী লীগ নেতাদের সম্পর্কেও যে কথা বলতেছে, বা বর্তমান পার্লামেন্ট সম্পর্কে এক মন্ত্রী আরেক মন্ত্রীর যে কথা বলতেছে, এক সাংসদ আরেক মন্ত্রী সম্পর্কে যে কথা বলতেছে, কিন্তু প্রকাশ্যে আসতেছে যে আজকে পার্লামেন্ট, আজকে সাবের হোসেন চৌধুরী সাবেক মন্ত্রী, তিনি কি বলেছেন, যে আজকে পার্লামেন্টে শুধু আমাদের হ্যাঁ এবং না বলার জন্যই শুধু যেতে হয়, এছাড়া তার আমাদের কোনো কাজ নাই। একটা এখানে বাজেট হলো, সেই বাজেটের ব্যাপারে আমাদের কোনো এখানে ভূমিকা নাই, কোনো কমিটিকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয় নাই। আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেন এক কথা, আজকে পরিকল্পনা মন্ত্রী বলেন আরেক কথা। কয়েকদিন আগে আমরা দেখেছি যে আজকের অর্থমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে আজকের সড়ক মন্ত্রীর ব্যাপারে, অর্থাৎ আজকের সেক্রেটারি জেনারেলের ব্যাপারে, যে অহেতুক যে সমস্ত কাজকর্ম করতেছে তাদের দ্বারা অর্থের সাশ্রয় হচ্ছে না, বা অর্থের ক্ষতি হচ্ছে। যে সমস্ত কাজ করা দরকার না সেগুলো করছে, যেগুলো করা দরকার সেগুলো করছেন না। আজকে তাদের মন্ত্রীরাই আজকে এবং সাংসদরাই আজকে কিন্তু সেই কথাগুলো বলছে। এই জন্যই বললাম যে আজকের আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নাই। আজকের আওয়ামী লীগের যেটা বললাম, যে আজকের আওয়ামী লীগের মধ্যে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ বলতে যে সমস্ত রাজনীতিবিদদেরকে আমরা বুঝি, যারা এখনও পুরনো আছেন, আর আজকে দলের মধ্যে তারা কতটুকু ভূমিকা রাখতে পারছেন। মুক্তিযুদ্ধের সময় যাদের আওয়ামী লীগের সেই সময় ভূমিকা ছিল, আজকে কে কতটুকু ভূমিকা রাখতে পারছেন। মুক্তিযুদ্ধের সময় সেই সময় শহীদ তাজউদ্দিন সাহেব যে প্রবাসী সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন, স্বাধীনতার পরে আমরা দেখেছি সেই তাজউদ্দিন আহমদও কিন্তু তার অবস্থান আজকে সেই তার পরবর্তী পর্যায়ে সরকারে হয় নাই। অর্থাৎ স্বাধীনতার পর থেকেই তাদের চরিত্র পাল্টে গেছে, এবং পাল্টে এখন এমন একটা অবস্থায় আসছে যে আওয়ামী লীগের নেতারাই
আওয়ামী লীগের নেতারাই কেউ কাউকে হাইব্রিড বলছেন, কেউ কাউকে কাউয়া বলছেন। তার মানে আওয়ামী লীগের আব্দুস নেতারাই সালাম, বলছেন। তার মানে আব্দুস সালাম, আপনি ওই সময়ে যে আওয়ামী লীগকে দেখেছেন সেই আওয়ামী লীগকে আপনি এখন আর খুঁজে পাচ্ছেন না। আমাদের সঙ্গে সোহরাব হাসান আছেন, যুগ্ম সম্পাদক প্রথম আলো। সোহরাব হাসানের কাছ থেকে আমি একটু জানতে চাই যে আওয়ামী অর্থাৎ জনগণের দল হিসেবে গড়ে ওঠা আওয়ামী লীগ আজ কতটা আওয়ামী লীগে আছে, মানে জনগণের আছে? ধন্যবাদ। এর আগে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং বিএনপি নেতা আব্দুস সালাম এর বক্তব্য শুনলাম। আসলে রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের সমস্যাটা হচ্ছে যে তারা নিজের কিছুই ভালো দেখেন না, কিছুই খারাপ দেখেন না, অন্যের সবটা ভালো দেখেন, অন্যের সবটা খারাপ দেখেন। যেমন সালাম ভাই যেটা বললেন যে আওয়ামী লীগের কিছুই ভালো নেই, আবার ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বললেন যে আওয়ামী লীগের কোনো ভুল নেই। আসলে এটার মাঝামাঝি, সত্যটা হচ্ছে মাঝামাঝি। আওয়ামী লীগের যেমন গত 72 বছরের সাফল্য আছে, ব্যর্থতা আছে, অর্জন আছে, আবার যে অর্জন হওয়ার কথা ছিল সেটি সেখান থেকে অনেকটা পিছনেও আছে। আজকের বিষয়টি হচ্ছে কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ কতটা সফল, আর সেটি যদি আমরা বাংলাদেশের রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর সাফল্য ব্যর্থতার নিরিখে বিচার করি, তাহলে বলতে হবে যে আওয়ামী লীগ তুলনামূলক সফল দল। কারণ 72 বছর ধরে একটি দল তার জনপ্রিয়তা, তার সাংগঠনিক অবস্থান, তার নেতাকর্মী এদের মানে অক্ষুণ্ণ রাখা, অটুট রাখা, এটি কিন্তু খুব দুরূহ কাজ। মানে আমরা অনেক জনপ্রিয় দল দেখেছি, কিন্তু 3 বছর 2 বছর বা স্বল্প সময়ের মধ্যে কিন্তু তারা পরবর্তীকালে জনপ্রিয়তা একেবারে হারিয়ে ফেলেছে। তা আজকে 72 বছরে আওয়ামী লীগকে অবশ্যই শুভেচ্ছা জানাই, আর যে কোনো রাজনৈতিক দলের, কারণ রাজনৈতিক দল হচ্ছে জনগণের জন্য। যে প্রশ্নটি আসছে যে জনগণ, সেই জনগণের জন্য আওয়ামী লীগ মানে জনগণের আওয়ামী লীগ কতটা জনগণের পক্ষে আছে, জনগণের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয়। আর যে অভিযোগটি আসছে যে আওয়ামী লীগ অনেকটা আমলা নির্ভর হয়ে গেছে, আমলা নির্ভর। এখন সালাম ভাই যে কথাটি বললেন, এখন বিএনপি বা অন্য যেসব দল ক্ষমতাসীন অবস্থায় গড়ে উঠেছে, সেসব দলের গঠন প্রক্রিয়াই কিন্তু আমলা নির্ভর অথবা রাষ্ট্রযন্ত্রেও ব্যবহার করে সেটি হয়েছে। আওয়ামী লীগ অন্তত এটুকু দাবি করতে পারে যে তারা তৃণমূল থেকে উঠে এসেছে। এখন তৃণমূলে আছে কি না সেই প্রশ্নটি, আমরা চারপাশে যে খবর দেখি প্রতিদিনই পত্রিকায়, টেলিভিশনে, সেটা কোম্পানিগঞ্জ থেকে শুরু করে ফরিদপুর কিংবা দিনাজপুর থেকে কক্সবাজার, সবখানেই কিন্তু আওয়ামী লীগের এই দলীয় কোন্দল, মানে পাল্টাপাল্টি, নেতার বিপক্ষে নেতা, সাংসদের বিপক্ষে সাংসদ, এমনকি মন্ত্রীর বিপরীতে মন্ত্রীর অবস্থানও আমরা লক্ষ্য করছি। আর যেটি একটি সুসংগঠিত এবং আদর্শভিত্তিক, যে আদর্শের কথা আওয়ামী লীগ বলে, সেই আদর্শ যদি তারা মান্য করে, সেই আদর্শ যদি তারা অনুসরণ করে, তাহলে থাকার কথা নয়। আর যেটি 12 বছর ধরে একটি দল ক্ষমতায় থাকলে অনেক তাদের ভাষায় অনেক সুযোগ সন্ধানী যে ঢুকে পড়ে, আবার যারা তৃণমূলের, যারা পুরনো আওয়ামী লীগার, তারাও কিন্তু সুযোগের অপেক্ষায় থাকে এবং তারা সুযোগের সদ্ব্যবহার করে থাকেন এবং করছেন। আর না হলে আমরা কিভাবে দেখি যে সাংসদ নির্বাচনের আগে যে সম্পত্তির হিসাব দিয়েছেন, 5 বছর পর দেখা যায় যে তার সম্পদের পরিমাণ 1000 বা 1200 গুণ বেশি হয়ে যায়। এটি কিভাবে? এটি তো আর সৎভাবে হতে পারে না, এটি কোনো ব্যবসা করেও হতে পারে না। তাহলে এই যে রাজনীতিতে যে অর্থনৈতিক অসাধুতা, দুর্বৃত্তায়ন, অর্থনৈতিক অনাচার যে ঢুকে পড়েছে, তার থেকে কিন্তু আওয়ামী লীগও মুক্ত নয়। এবং যারা বিরোধী দলে, তারা যখন ক্ষমতায় ছিল কিন্তু একই কাণ্ড ঘটেছে। কিন্তু আওয়ামী লীগ এটি কিন্তু দাবি করতে পারে যে তারা সরকার হিসাবে বেশ
সক্রিয়তার পরিচয় দেয়। সেটি হচ্ছে যে তারা যে জনগণের জন্য যে উন্নয়নের ক্ষেত্রে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই উন্নয়ন অনেকটাই রক্ষা করার চেষ্টা করছে। গত 12 বছরে দেশের অর্থনৈতিক উন্নতি হয়েছে, মানুষের গড় আয় এবং গড় আয়ু দুটোই বেড়েছে এবং অনেক ক্ষেত্রেই আমরা ভালো করেছি। কিন্তু বিপদটা হলো যে আওয়ামী লীগ যে গণমানুষের যে অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র, যে অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠা, পরবর্তীকালে স্বাধীনতার পর যে অঙ্গীকার, যে 4 রাষ্ট্রীয় মূলনীতি, আমি এখানে আব্দুল সালামের সাথে একমত যে তারা সেটি কতটা রক্ষা করেছে সেই প্রশ্ন আসে। যেমন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া যথার্থই বলেছেন যে আওয়ামী লীগ ভাতের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই রাজনীতি করেছে। বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী এবং দলীয় সভানেত্রী যখন ভোটের অধিকার নিয়ে অধিকারের দাবিতে আন্দোলন করেছিলেন, কিন্তু এই কথাটি কিন্তু বলা হয়েছিল যে ভোটের অধিকার ও ভাতের অধিকার। আজকে মানুষ হয়তো ভাতের অধিকার পেয়েছে কিন্তু ভোটের অধিকার হারিয়ে ফেলেছে। এটি 2014 সালের নির্বাচনে যেমন হয়েছে, 2018 সালের নির্বাচনেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এখন এটা প্রশাসনের কতটা হস্তক্ষেপ ছিল এবং প্রশাসনের হস্তক্ষেপ থাকলে সেটি কিন্তু আওয়ামী লীগ দল হিসাবে আওয়ামী লীগের ব্যর্থতা। আজকে বিভিন্ন স্থানে যে দলীয় কোন্দল, সব কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে, অর্থাৎ কে পদ পাবে, কে সাংসদ হবে, কে উপজেলা চেয়ারম্যান হবে, কে অন্য পদে যাবেন, এই যে প্রতিযোগিতা, এখানে কিন্তু মানুষ পিছনে পড়ে যাচ্ছে। অর্থাৎ যাদের জন্য রাজনীতি, সেই জনগণ পিছনে পড়ে যাচ্ছে। সামনে আসছে পদ, পদবী, সুযোগ সুবিধা। এর থেকে আওয়ামী লীগ যদি বেরিয়ে আসতে চায়, যেটি তাদের ঘোষিত রাজনৈতিক অঙ্গীকার, তাহলে আওয়ামী লীগ সত্যিকারভাবে গণমানুষের দল হিসেবে টিকে থাকতে পারবে, আর না হলে কিন্তু হতে পারবে বলে আপনি মনে করছেন সোহরাব হাসান। আমি প্রথম 3টি প্রশ্নেই 3 জনকে এক ধরনের গণতন্ত্র দিয়েছি, বেশ সময় দিয়েছি, সময় নিয়ে আপনারা প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু এবারে আমি যে প্রশ্নগুলো করব সেগুলো সরাসরি উত্তর চাই এবং অতটা সময় হয়তো আমি দিব না, সেটা আগে থেকেই বলে রাখলাম। আমি আবারও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছে যেতে চাই এবং তার কাছ থেকে আমি জানতে চাই, আওয়ামী লীগের কাছে কোনটি বড় চ্যালেঞ্জ, বিরোধী দল নাকি দলের ভিতরে নিজেদের কোন্দল? বারবারই দলের ভিতরে নিজেদের কোন্দলের বিষয়টি বাকি 2 বক্তার কাছ থেকে উঠে এসেছে। নাকি আওয়ামী লীগ এই নীতিতে বিশ্বাস করে যে দেশে শক্ত কোনো বিরোধী দল আমরা থাকতে দিব না? আপনি যে 2টি চ্যালেঞ্জের কথা বললেন, নিজের দলের কোন্দল কিংবা হচ্ছে শক্ত বিরোধী রাজনৈতিক শক্তি, বাংলাদেশ আওয়ামী লীগ কোনোটাই রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে মনে করে না। বাংলাদেশ আওয়ামী লীগের একটি বড় রাজনৈতিক দল, এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শুধু পুরাতন নয়, সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি। এবং আমরা দীর্ঘ সময় ধরে জনগণের ভোটে আজকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। আমি এখানে সিনিয়র সাংবাদিক সোহরাব হাসানের সাথে আমি একমত যে অনেক জায়গায় আমাদের উপদলীয় যে বিচ্ছিন্ন ঘটনা সেটি হয়তো রয়েছে, কিন্তু সেটি আমাদের যে পূর্ণাঙ্গ যে সাংগঠনিক শক্তি, রাজনৈতিক শক্তি, তার প্রতিফলন কিন্তু নয়। বাংলাদেশ আওয়ামী লীগ যদি ইতিহাস দেখেন, যে বিভিন্ন সময় বিভাজিত হয়েছে, বাকশাল হয়েছে, কিংবা তারও আগে ভাসানী সাহেব বেরিয়ে গিয়েছিলেন, কিংবা গণফোরামের একটি অংশ দল থেকে বেরিয়েছে। কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের চেয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই জায়গায় আপনার আমাদের সংগঠনের নেতাকর্মীদের সকলের একক অবস্থান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে। যে সমস্ত উপকন্দল রয়েছে সেগুলো আমাদের সংগঠনের নিজস্ব মেকানিজম রয়েছে, সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করে যাচ্ছি। আর শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ আজকে পার্লামেন্টে তো রয়েছে, তারা তো সেখানে বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং প্রতি 5 বছর পরে সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর হচ্ছে। এটি একটি বলার বিষয় যে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশে সাংবিধানিকভাবে ক্ষমতা গ্রহণ করেছে এবং সাংবিধানিকভাবেই আপনার ক্ষমতা হস্তান্তর করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল স্বাধীন বাংলাদেশে আপনার সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করে নাই।
আজকে আওয়ামী লীগের চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হচ্ছে জনগণের উন্নয়ন। আমরা আজকে মিলেনিয়াম আপনার ডেভেলপমেন্ট গোল, শতাব্দীর যে আমরা উন্নয়ন তার মানে যে অভিষ্ট, ব্যারিস্টার সেটা আমরা বিপ্লব বড়ুয়া, আমি খানিকটা উত্তর পেয়ে গেছি। তার মানে বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রের চর্চা ধারাবাহিকতা আমরা চালু রাখতে দেশের চাই, মানুষের তাই তো? আমি একটু আব্দুল সালাম সাহেবের কাছ থেকে এই বিষয়ে একটু জেনে আসতে চাই। আব্দুল সালাম সাহেবকে জিজ্ঞেস ভিতর আমি করতে চাই। এই জায়গায় একটু শেষ করতে চাই। জি 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 ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আমি আপনাকে ফ্লোর দিয়েছিলাম। আচ্ছা, আমি শুনতে পাচ্ছিলাম না, আপনার স্টুডিও থেকে আমি খুব লো শুনতে পাচ্ছি। জি, আপনি কিছু আচ্ছা, আমি বলছি যে বাংলাদেশ আওয়ামী লীগের যে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। আমরা একসময় তলাবিহীন ঝুড়ি ছিলাম, সেখান থেকে আজকে জাতির পিতা বঙ্গবন্ধুর সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারই সেই স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে নাম লিখিয়েছিল, এবং বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ স্বল্পোন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং আজকে মাথাপিছু আয় যে $2227, সেটি দক্ষিণ এশিয়ায় আমরা প্রথম। আজকে আওয়ামী লীগের চ্যালেঞ্জ হচ্ছে এসডিজি, যে আমাদের এই উন্নয়নটাকে আপনার সাস্টেইন করা, টেকসই করা, এবং আমাদের সরকার, শেখ হাসিনার সরকার জনগণের সামনে প্রতিবারই একটি আপনার রূপকল্প রেখেছে, একটি নির্বাচনী ম্যানিফেস্টো রেখেছে, এবং জনগণের ভোটে বিজয়ী হওয়ার পরে এই নির্বাচনী ইশতেহার দেখে দেখেই সরকারের সকল নীতি গ্রহণ করা হয়েছে, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করাই হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার তথা আওয়ামী লীগ সরকারের একমাত্র চ্যালেঞ্জ। তার মানে বিরোধী দল বা অভ্যন্তরীণ কোন্দল কোনোটাই নয়, বাংলাদেশ আওয়ামী লীগের কাছে চ্যালেঞ্জ হচ্ছে দেশের উন্নয়ন করা। জনাব আব্দুল সালাম, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনাদেরকে মানে বিরোধী দলকে, যেহেতু বিরোধী দল থেকে আপনিই আছেন এখানে, বিরোধী দলকে বা অভ্যন্তরীণ কোন্দলকে বাংলাদেশ আওয়ামী লীগ চ্যালেঞ্জ মনে করে না। ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে কেমন রেখেছে আপনার কি মনে হয়? এটা তো আপনারাও জানেন, সৌরভ ভাইও জানে, সবাই জানে, এবং বিপ্লব বড়ুয়াও জানে, কিন্তু আসলে তো এখানে এই কথাটা তো সত্যটা কেউ আমরা বলবো না। কারণ আজকে ছোট সময় খুব কষ্ট হতো, যদি একটা মিথ্যা কথা একদিন বললে সারাটা দিন খারাপ লাগতো। আর এখন তো মিথ্যা কথা মানে হর হামেশা বলতেই আছি, তাদের নিজেদের বিবেকও নিজেকে মানে দংশন করে না কোনোভাবেই, তাই না? সৌরভ ভাইকে শ্রদ্ধা করি, অনেক সিনিয়র সাংবাদিক। এখানে আওয়ামী লীগের বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, বিএনপি কিভাবে আসছে বা বিএনপি কি করছে, আজকে সেই আলোচনাটা তো এখানে বিষয় ছিল না। সেটার সাথে কম্পেয়ার করাটা আমার মনে হয় ঠিক হয়নি। যদি কম্পেয়ারের আলোচনা আসে তাহলে তো সেই বিষয়ে আরও অনেক বক্তব্য আসবে, তাই না? যেমনি তলাবিহীন ঝুড়ির কথা বিপ্লব বড়ুয়া সাহেব বলেছেন, এটা তো ঠিক। তলাবিহীন ঝুড়ি তো স্বাধীনতার পরে আওয়ামী লীগের আমলেই ছিল, আর সেই তলাবিহীন ঝুড়ির নিচে তলা কিন্তু লাগিয়েছে বিএনপি এবং জিয়াউর রহমান। এটা তো প্রতিষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে। আর আজকে যেটা প্রথম কথাটা, যেটা সৌরভ ভাইকে ধন্যবাদ জানাই, তিনি বলেছেন যে ভোটেরটা আসলে যেটা বলেছে আওয়ামী লীগ ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, এটা সত্য। কারণ গত দুটি নির্বাচন আসলে জনগণ ভোট দিতে পারে নাই, এটা প্রতিষ্ঠিত। এবং আমি তো প্রথমেই বলেছি যে আওয়ামী লীগ যে 4টা মূল মন্ত্র ছিল, সেই 4টা মূল মন্ত্রের আজকে কোথাও আওয়ামী লীগ নাই। গণতন্ত্রও নাই, সমাজতন্ত্রও নাই, আজকে ধর্মনিরপেক্ষতা নাই, আজকে জাতীয়তাবাদেও নাই, কোনোটাতেই নাই। অর্থাৎ মূল যে তাদের এই বিষয়টাতে নাই। তারা বললো যে পরিকল্পনা কি? আজকে বিএনপির, যেহেতু আমি বিএনপির কথা এখানে আবার বলতেও চাই না, বিএনপির কি পরিকল্পনা আছে কি নাই সেটা হলো পরের কথা। সবচেয়ে বড় কথা হলো যে আজকে সৌরভ ভাই একজন সিনিয়র সাংবাদিক। আজকে সাংবাদিকদের কতটুকু কথা বলার বা লেখার কতটুকু অধিকার আছে? আজকে প্রথম আলোর একজন সিনিয়র সাংবাদিক কিছুদিন আগে সচিবালয়ে কিভাবে যায় নিগৃহীত হলো, কেন হলো,
সেটাও তো একটা বিশাল প্রশ্নের ব্যাপার, তাই না? আমরা এটাই বলতে চাই যে আওয়ামী লীগের আমলেই গণতন্ত্র হত্যা করা হয়েছে, মানুষের মৌলিক অধিকার হত্যা করা হয়েছে, মানুষের ভোটের অধিকার হত্যা করা হয়েছে এগুলো। এবং এইবারও ক্ষমতায় আসার পরে যে নতুন করে আইন করা হয়েছে, যেটা যদি না করা হয় তাহলে সৌরভ ভাই আমাকে বলবেন যে ও নতুন আইন করে সংবাদপত্রকে সংকুচিত করার চেষ্টা করা হয়েছে কি হয় নাই। আজকে এটা কারণ মানুষ সমালোচনা করবে বা বলবে, সমালোচনা মানে কি, যে সরকার পরিচালনা করতে যে ভুল করতেই পারে, যেটা হ্যাঁ বিপ্লব বড়ুয়া বলেছে যে সবই তো আমাদের সার্থক আছে না, সেটা ইট শুড বি স্পিড। আমরা যে কোনো দলের যে কোনো মানুষেরও তো বললাম যে প্রত্যেকের একটা ভালো সাইডও আছে, মন্দ সাইডও আছে। আর ভালোটা অবশ্যই আমরা গ্রহণ করব, আর যদি মন্দটা থাকে সেটা তো তুলে ধরবে, তার মানে সংবাদপত্রে তুলে আব্দুল আসবে। সালাম, আপনার কথাকে যদি আমি এক কথায় বলি, তার মানে আপনারা বিরোধী দল হিসেবে ভালো নেই, বিষয়টা তো এরকমই বলতে চাচ্ছেন আপনি। আমি একটু সোহরাব হাসানের বিরোধী দল বিহীন আজকে না, আমাকে বলতে দেন, আপনি তো ওনাকে ডাবল সময় দিচ্ছেন। আজকে ওনাদের জন্মদিন একটু বেশি সময় আমি দিতেই পারি, তারপর আপনি বলুন। এটা হলো যে বিরোধী দল, আমি যেটা আমাকে বলতে দেন, জি বিএনপি, হ্যাঁ বিএনপির মতো একটা দল, যেটা উনি যেরকম বলতেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা সর্ববৃহৎ দল, এটা কিভাবে পরিমাপ হবে? আমরা তো বলি যে বিএনপি একটি সর্ববৃহৎ দল, তাই না? জনগণের ম্যান্ডেটে, জনগণের ভোটে, যেহেতু জনগণের ম্যান্ডেট হচ্ছে না, জনগণের ভোট হচ্ছে না, এর জন্য এটা প্রতীয়মান হচ্ছে না। তাই কাজেই সেখানে সবচেয়ে বড় কথা যে আজকে গণতন্ত্রটা দরকার, মানুষের মৌলিক অধিকারটা দরকার, আজকে কথা বলার অধিকারটা দরকার। আজকের ওই যেটা উন্নয়ন বললেন, উন্নয়নের পাশাপাশি তো আবার ওইটাও আমরা দেখি যে কত গরিব হচ্ছে, মধ্যবিত্ত আজকে কিভাবে গরিবের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, আজকে কিছু বিশেষ শ্রেণীর উপকার হচ্ছে, বিশেষ শ্রেণী লাভবান হচ্ছে, তাদের টাকা বাড়তেছে, তাদের ব্যাংক ব্যালেন্স বাড়তেছে, এটা তো অবশ্যই। কিন্তু সেটা যদি মাথাপিছু আয় ধরা হয় তাহলে তো সেটা কোনোভাবেই জাস্টিফাইড না। অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন আব্দুল সালাম, অনেকগুলো পয়েন্ট বলেছেন। আমি একটু সোহরাব হাসানের কাছে যেতে চাই এবং তার কাছে এই বিষয়টিতেই মানে জানতে চাই, যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, যে সবচেয়ে প্রবীণ দল বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বয়সের চেয়েও বেশি বয়স আওয়ামী লীগের, প্রবীণ এই দলটি কি বিরোধী দলগুলোকে আর একটু ভালো রাখতে পারতো কিনা? না, তার চেয়েও বিরোধী দলকে ভালো রাখার চেয়েও আওয়ামী লীগ, এই যে আপনি যেটা বললেন আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ কি, আমি মনে করি শক্তিশালী বিরোধী দল না থাকা, এটা বিরোধী দলের জন্য চ্যালেঞ্জ না, আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ বিরোধী দল থাকলে একটা ভারসাম্য থাকে, এবং সরকার ভুল করলে সেটি বিরোধী দল শুধরে দেয়, সংশোধনের কথা বলে পার্লামেন্টের ভিতরে বাইরে। কিন্তু আজকে রাজনীতিটা এমন হয়েছে যে বিরোধী দলের কোনো অবস্থানই নেই। এটি বিরোধী দল কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে জানি না, কিন্তু আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করি। উন্নয়ন, বিপ্লব বড়ুয়া যে উন্নয়নের কথা বললেন, তাদের কি বলে এই শতাব্দীর যে উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা বললেন, আর সবই ঠিক আছে, কিন্তু যে বিষয়টা হচ্ছে দল হিসাবে আওয়ামী লীগের ভূমিকা কী। এই প্রসঙ্গে একটি কথা বলি, যে সেটি হলো জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, বঙ্গবন্ধুর সাথে তার দেখা হয়েছিল এবং বঙ্গবন্ধু জিজ্ঞেস করেছিলেন রাজনীতি সম্পর্কে আপনার কি পরামর্শ। তিনি বলছিলেন যে একটি শক্তিশালী বিরোধী দল থাকা দরকার। তখন বঙ্গবন্ধু বলছিলেন যে বিরোধী দল তো শক্তিশালী নেই, মানে পার্লামেন্টে নেই। এখন এটাই হচ্ছে প্রশ্ন, যে বিরোধী দল শক্তি নিয়ে পার্লামেন্টে থাকতে পারে কি না। এখন সে কারণেই একটি সুষ্ঠু নির্বাচন দরকার। যেমন ধরুন 91-এ বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু প্রধান বিরোধী দল ছিল আওয়ামী লীগ এবং যথেষ্ট শক্তি নিয়েছিল, এবং তারা সরকারকে কিন্তু অনেক বিষয়ে বাধ্য করেছে তার ভুল সিদ্ধান্ত পরিবর্তন করতে। একইভাবে বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001-06-এ, তারাও কিন্তু যা খুশি করতে পারেনি, কারণ তখন শক্তিশালী বিরোধী দল ছিল আওয়ামী লীগ সেটি করেছে। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 96 এবং 96-2001, তখন শক্তিশালী বিরোধী দল ছিল বিএনপি, এবং তারাও কিন্তু অনেক ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত পরিবর্তনে ভূমিকা রেখেছে।
দর্শক, আপনারা দেখছেন আমজনতা। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আপনার কাছে জানতে চাই, দল হিসেবে আওয়ামী লীগ বন্দনা পছন্দ করে, কিছুতেই সমালোচনা নিতে পারে না। এই অভিযোগের বিষয়ে নিশ্চয়ই আপনারা জানেন, কেউ কেউ এই অভিযোগটি করে থাকে। এই অভিযোগের বিষয়ে দল হিসেবে আওয়ামী লীগ কীভাবে, বিশেষ করে দলের উপরের সারির নেতারা আসলে কি ভাবেন এই অভিযোগটি নিয়ে? আমি আপনার এই প্রশ্নের জবাবের আগে সালাম ভাই একটি তথ্য দিয়েছিলেন যে বঙ্গবন্ধুর সময়ের অর্থনৈতিক অবস্থা নিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীন হওয়ার পরে 3 বছর 7 মাস বাংলাদেশে মানে দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হিসাবে। ওই সময় আমাদের শতকরা আমাদের জিডিপি ছিল 7 ভাগের উপরে, 7.4। এটি স্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ ছিল। 2016-17-তে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে সেটা আমরা অতিক্রম করি। বঙ্গবন্ধু রেখে যাওয়া সেই জিডিপি শতকরা 7.4 জিয়াউর রহমানের সময় কমে 4.7-এ চলে আসে এবং জেনারেল এরশাদের সময় সেটি 3.95-এ চলে আসে। এবং বঙ্গবন্ধুর সময় ভূমিহীনদের শতকরা ভাগ ছিল 35, যেটি জিয়াউর রহমানের সময় শতকরা 55 ভাগ এবং এরশাদের সময় সেটি বৃদ্ধি পেয়ে শতকরা 75 ভাগে যায়। জাতির পিতা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতেন, তাহলে যে ইকোনমিক গ্রোথ হচ্ছিল স্বাধীন বাংলাদেশের, সেটি হতো 35 বছরে 300 বিলিয়ন। এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের টোটাল জিডিপি হতো 1.2 ট্রিলিয়ন। এবং অনেক আগে বাংলাদেশ সমৃদ্ধ উন্নত রাষ্ট্রে পরিণত হতো। সালাম ভাই একটা কথা বলছেন, উনি সিনিয়র নেতা। আমি মনে করি যে এটা আমাদের দর্শকদেরও সে বিষয়টি জানানোর প্রয়োজন রয়েছে। আমরা অনেকভাবেই জাতির পিতার খুনটাকে রাজনৈতিক বৈধতা দেওয়ার জন্য বঙ্গবন্ধু শাসনামলের অনেক ভুল তথ্য, মন গড়া তথ্য, আজগুবি তথ্য অপপ্রচার রাষ্ট্রীয়ভাবে চালানো তারপর এবং দীর্ঘ 21টি বছর এই কারণে একটি প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে সঠিক ইতিহাস না জেনে, সঠিক তথ্য না জেনে। এই কারণে আমি এই কথাটি বললাম। আপনার প্রশ্নটি আমি হারিয়ে ফেলেছি, যদি আবার বলতেন আমাকে। আমার প্রশ্নটি ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে বন্দনা পছন্দ করে, সমালোচনা নিতে পারে না। এই অভিযোগের বিষয়ে দলের ভাবনা কি, বিশেষ করে দলের উপরের সারির নেতাদের ভাবনাটা কি? আমি এ কথাটি আমি বিনয়ের সাথে বলতে চাই। আজকে আমার সাথে এখানে সংযুক্ত আছেন সোহরাব ভাই। তিনি বাংলাদেশের একটি প্রধানতম দৈনিকের কাজ করেন। সেই কাগজে তো প্রতিদিন তো আমাদের সরকারের বিরুদ্ধে সমালোচনা করা হয় এবং সোহরাব ভাই নিজেও তো একাধিক কলাম লিখেন। আমি এটা বিনয়ের সাথে সোহরাব ভাইকে পার্সোনাল নেবেন না, আমি বলছি। এবং সালাম ভাই তিনি বিএনপির সিনিয়র নেতা। আমি সালাম ভাইয়ের সাথে অনেক টক শো করেছি। সালাম ভাই সহ বিএনপির নেতারা প্রতিদিন তো টক শোতে অনেক সমালোচনা করে যাচ্ছেন। আমরা তাদের সমালোচনাটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, তারা যে বলেন। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী অনেক দৈনিক, প্রায় 2200 আপনার দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং অনলাইন পত্রিকা রয়েছে, 40টিরও বেশি টেলিভিশন চ্যানেল রয়েছে। প্রতিদিন তো সমালোচনা হচ্ছেই। আমাদের দলের মধ্যেও কিন্তু সমস্ত সিদ্ধান্ত এটি গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে নেওয়া হয়। আমাদের সংগঠন 3 বছর অন্তর অন্তর জাতীয় কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। আমাদের দলের প্রধান সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমার মনে হয় না বাংলাদেশের দ্বিতীয় কোনো রাজনৈতিক দল আছে দলের কাউন্সিলের সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো দলের নেতা তিনি দলের সভাপতি পদ থেকে পদত্যাগ করে মঞ্চ থেকে তিনি দর্শক সারিতে বসেন এবং কাউন্সিলররা তাদের রায়ের মাধ্যমে পুনরায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সভাপতি নির্বাচন। তার মানে আপনি বলছেন বিপ্লব বড়ুয়া, তার মানে আপনি বলছেন যে দলের মধ্যে এক ধরনের গণতান্ত্রিক চর্চা আছে, তাই তো? এই বিষয়ে আমি প্রশ্ন রাখবো সোহরাব হাসানের কাছে যে এত বড় দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে আপনি কতখানি গণতান্ত্রিক চর্চা দেখেন? কিন্তু তার আগে আমি একটু আব্দুল সালাম সাহেবের কাছে যেতে চাই এবং তার কাছ থেকে আমি জানতে চাই যে ক্ষমতায় থাকলে দীর্ঘদিন এক ধরনের দম্ভ থাকে, হ্যাঁ, সেটা আপনারাও ক্ষমতায় ছিলেন, আপনারা জানেন ক্ষমতার দম্ভটা কেমন হয়। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগ একটানা ক্ষমতার দম্ভ আপনি তাদের মধ্যে কেমন দেখেন?
না, এটা তো সত্যি বলেছেন যে ক্ষমতায় দীর্ঘদিন থাকলে এটা স্বাভাবিকভাবেই একটা দম্ভ চলে আসে, এটা অস্বীকার করে যায় মানুষ তো এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সেটা ভুল হবে। তো সেই দম্ভ এবং সেই দম্ভের কারণেই কিন্তু সবচেয়ে ক্ষতিগুলো বেশি হয়। এর জন্যই বললাম যে আসলে দেখেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন, যে আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগ বিলুপ্ত ঘোষণা হয়েছিল। আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগ বিলুপ্ত ঘোষণা হয়েছিল। পরবর্তী পর্যায়ে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় আবার আওয়ামী লীগকে রিভাইভ করা ও সব রাজনৈতিক দলকে রিভাইভ করা হয়। তো কখনো এরপরে তো আর আওয়ামী লীগ থেকে বলা হয় নাই যে না আওয়ামী লীগ আমরা করবো না, আমরা যেটা করছিলাম ওইটাই ঠিক আছে, ওইটা ফিরে যাব, এটা তো করে নাই, তাই না? এর জন্যই বলবো যে আজকের বিষয়টা হলো এটা যে বিপ্লব বড়ুয়া সাহেব বলেছেন জিডিপির কথা। আমি বলি যে সাধারণ মানুষ কিন্তু জিডিপি বুঝে না। সাধারণ মানুষ বুঝে সে কতটুকু ভালো আছে, কতটুকু খারাপ আছে, কতটুকু নাই। স্বাধীনতার পরে যে সময়ের কথা বললেন, আমি তো সেই সময়ের কথাটা বলেছি যে সেই সময় তো আমরা দেখেছি লঙ্গরখানা খুলতে হয়েছে, এবং স্বাভাবিকভাবে সেই সময় তো আমরা শুনেছি, এখনও যেটা টেলিভিশনে প্রচার করা হয়, বলা হয় যে আমি কি করব, আমি বিভিন্ন জায়গা থেকে চেটে যা আনি আমার চারপাশে চাটার দল সব চেটে পেটে খেয়ে ফেলে। অর্থাৎ দুর্নীতি তো কোনোভাবেই বন্ধ করতে পারেনি। এর জন্যই যে স্বাভাবিকভাবে যে সরকার যেভাবে পরিচালনা করা দরকার ছিল সেইভাবে সেটা পরিচালনা করা সম্ভব হয়নি, করতে পারেন নাই। এর সোহরাব ভাই কয়েকটা মূল্যবান কথা বলছেন। আমি আশা করি যে বিপ্লব বড়ুয়া ছাত্র রাজনীতি করে আসছে, সে আজকে আওয়ামী লীগের নেতা আরও বড় হবে। কিন্তু আমি বলতেছি একটা জায়গায় অন্তত আসা উচিত যে আমাদের রাজনীতিটাকে কিভাবে আমরা ধরে রাখতে পারি, আমরা গণতন্ত্রটাকে কীভাবে ধরে রাখতে পারি। শোনেন, অনেকেরই ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটির কারণেই কিন্তু 91-এ অর্থাৎ 90-এর সে অভ্যুত্থানের পরে 91-এ সেই নির্বাচনগুলোর মধ্যে কেয়ারটেকারের প্রসেসটা কিন্তু সেই কারণে আসছিল যে আজকে বিপ্লব বড়ুয়া সাহেব আমাকে বিশ্বাস করবেন না, বা আমি বিপ্লব বড়ুয়াকে ক্ষমতা রেখে আমি বিশ্বাস করি না। এর জন্যই কিন্তু আজকে সোহরাব সাহেবকে দরকার। এর জন্যই বললাম আজকে যে 3টা নির্বাচনের কথা সোহরাব ভাই সে সময় বলছেন, উদাহরণ দিচ্ছেন যে বিএনপির কথা বলছেন, আওয়ামী লীগের কথা বলছেন, যে ক্ষমতায় যখন ছিল আওয়ামী লীগ বা বিএনপি, সেই সরকারগুলো কিন্তু ভালো ছিল, সেই সরকারগুলোর জবাবদিহিতা ছিল, বিরোধী দলের সেই অবস্থানটা ছিল। ওই কারণেই ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে সেই নির্বাচনগুলো হয়েছিল, মানুষ ভোট দিতে পেরেছে। এরপরে এই যে কেয়ারটেকার প্রথাটা বাতিল করে দেয়, এর মধ্যে দিয়েই কিন্তু আজকে রাজনীতিটাকে অনেকটা বিসর্জন দেওয়ার মতো চলে আসছে। যেটা আমি বললাম যে আজকে মানতে হবে, কিন্তু এই কথাটা আমাদেরকে মানতে হবে যে আজকে রাজনীতিটাকে আমরা দূরে ঠেলে দিচ্ছি রাজনৈতিক দল হওয়ার পরে। আজকে সে রাজনীতিটাকে আমাদের ধারণ যদি করতে না পারি, এটা কারোর জন্যই মঙ্গল না, দেশের জন্য মঙ্গল না, আওয়ামী লীগের জন্য মঙ্গল না, বিএনপির জন্য মঙ্গল না, কারোর জন্যই না। কাজে রাজনীতিটাকে ধারণ করতে হবে, এবং আমার ইমিডিয়েট কতটুকু ক্ষতি হলো সেই চিন্তাটা না করে গণতন্ত্রটাকে ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হবে সবার স্বার্থে। তাই তো আব্দুল সালাম, আমি সোহরাব হাসানের কাছে যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নে একটু ছোট করে উত্তর চাই সোহরাব হাসান, যে জন্ম থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে দলটি দীর্ঘ সংগ্রাম করেছে, মানে 2021-এ এসে দলটির মধ্যে গণতন্ত্রের চর্চা আপনি কেমন দেখেন, একটু ছোট করে বলতে হবে। না, প্রথমত এক ধরনের কাঠামোগত গণতন্ত্র চর্চা তো আছেই। সেটা হচ্ছে সম্মেলন হয়, কমিটি হয়, কমিটির বিভিন্ন পদে বিভিন্ন জন থাকেন, এবং সেই কমিটি নিয়ে মানে বৈঠক হয়। এই ধরনের কাঠামোগত যদি গণতন্ত্র বলেন সেটি আছে, কিন্তু আর যদি সত্যিকার অর্থে যে গণতন্ত্র, সেটি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেই নেই এখন। এটি নেই কেন? যেমন সব কিছুই কিন্তু যে কোনো দলের, এটা শুধু আওয়ামী লীগ না, বিএনপি সহ অন্য সব দলেরই সব কিছুর দায়িত্ব একজনের হাতে দেয়া। একজনের হাতে দেওয়ার অর্থ তো গণতন্ত্র নয়। আর এও তো হতে পারে যে আমরা যার হাতে দায়িত্ব দিচ্ছি কাউন্সিলররা বা দলের নেতাকর্মীরা তাকে নাও চাইতে পারেন, পরিবর্তনও চাইতে পারেন। আমরা তো এও দেখেছি যে সৈয়দ আশরাফ যেবারে দ্বিতীয়বার বললেন যে আমি সাধারণ সম্পাদক পদে থাকবো না, তখন সেই সম্মেলনে যারা ছিলেন তাদের মধ্য থেকে কী ধরনের প্রতিবাদ, কী ধরনের প্রতিক্রিয়া আসছিল নিশ্চয়ই বিপ্লব বড়ুয়া জানেন। তো যে বিষয়টা হচ্ছে যে দল, আমরা কিন্তু আলোচনা থেকে মূল আলোচনার বিষয় থেকে অন্যদিকে চলে যাচ্ছি। সরকার কিভাবে চালাচ্ছে, আওয়ামী লীগ সরকার ভালো না, বিএনপি সরকার, জিয়াউর রহমান না বঙ্গবন্ধুর আমলের সরকার ভালো করেছে,
আমি ওই বিতর্কে দল, রাজনৈতিক দল হিসেবে এটা আওয়ামী লীগ একদমই কেমন আজকের করছে, আলোচনার বিষয় রাজনৈতিক নয় দল সোহরাব হিসেবে হাসান, আপনি ঠিকই বলেছেন। ওই আলোচনায় আমরা আসলে যেতে চাচ্ছি না। আপনি কিছুটা ইঙ্গিত দিলেন পরিবারতন্ত্রের গণতন্ত্রের চেয়ে বেশি। আমি সেই বিতর্কেও যেতে চাই না। আমি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে প্রশ্ন করতে চাই যে আওয়ামী লীগ টানা এক যুগের বেশি ক্ষমতায় ছিল, আছে, দলটি আসলে কিভাবে যখন যারা ক্ষমতায় থাকে বা ক্ষমতা পেয়ে যায় তারা উপভোগ করতে শুরু করে এবং তারা আর ভাবতেই পারে না যে তাদের ক্ষমতা ছেড়েও দিতে হতে পারে বা ছাড়তে হতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগকে এতদিন পর, মানে এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর ভাবে যে ক্ষমতায় আমরা কখনো নাও থাকতে পারি, তখন আমরা কি করব? আমি তো শুরুতেই আপনাকে বলেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের যে ৭২ বছরের ইতিহাসে শুধুমাত্র আপনি যে ক্ষমতার কথা বলছেন সে জনগণের সেবা করার দায়িত্ব পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মাত্র ২১ বছর। দীর্ঘ সময় আমরা রাজপথে ছিলাম, লড়াই সংগ্রাম, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছিলাম। আমি সংগঠনের নতুন কর্মী, আমাদের পূর্বসূরীরা তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ তারা এই সংগঠনের জন্য করেছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ একটি জনগণ থেকে উঠে আসা রাজনৈতিক শক্তি বলেই এই সংগঠনের জনপ্রিয়তা কিংবা সাংগঠনিক শক্তি ক্ষমতার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। এবং ক্ষমতার বৃত্ত থেকে ছিটকে পড়লেই যে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে, এই ধরনের ষড়যন্ত্র অনেক সময় হয়েছে। এবং আওয়ামী লীগ দল ভাঙার ষড়যন্ত্র হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। আমাদের স্বাধীন দেশে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি এবং জাতির পিতার কন্যাকে প্রায় ২১ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। ২১শে আগস্ট ২০০৪ সালের সে গ্র্যান্ড হামলার কথা আপনারা জানেন। আমরা মনে করি যে ক্ষমতা না, এটা একটা দায়িত্ববোধ, একটি কর্তব্য কর্ম। এটা আমাদের সংগঠনের কিংবা আমাদের সরকারের কোনো অ্যাপ্রোচে যদি ত্রুটি থাকে আমরা মনে করি সেটা সেবা প্রদানের প্রক্রিয়ার মাধ্যমে আমরা সূত্রে নিব। আজকে যে করাপশনের কথা বলছিলেন, আমি বলবো যে আমাদের সময়ে কি কোনো হাওয়া ভবন আছে? এমনকি কোনো অভিযোগ আছে যে দেশের যে প্রধানমন্ত্রীর ছেলে মিস্টার 10% হিসাবে বিদেশে টাকা পাচার করেছে এবং সেই টাকা আগের যে প্রধানমন্ত্রী যিনি সাজা পেয়েছেন তার ছেলেদের টাকা আমরা ফেরত এনেছি, FBI এসে আদালতে সাক্ষ্য দিয়েছে। এমন তো কোনো তো দুর্নীতির, রাষ্ট্রীয় দুর্নীতির কোনো তো অভিযুক্ত নেই। হ্যাঁ, আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে যে আমাদের সংসদের আমরা মনে হয় ওই তুলনায় আসলে যেতে চাই না। আমি বলতে চাই যে আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কখনো ক্ষমতা যে ভোগ করার বিষয় আমরা কিংবা আমাদের সংগঠনের যিনি প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা সেভাবে দেখেন না। ওনার ব্যক্তিগত জীবন যে পদ্ধতি কিংবা ওনার রাজনৈতিক যে জীবন কিংবা তার পরিবারের সদস্যদের যে আপনার ব্যক্তিগত যে জীবন, তার কোনো রিফ্লেকশন নেই। অত্যন্ত মানবিকভাবে তারা এই বিষয়গুলো দেখেন এবং মানুষের যে সেবা করার যে ব্রত, আমাদের মহান নেতা জাতির পিতার যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, সোনার বাংলা প্রতিষ্ঠার যে একটি রাজনৈতিক অঙ্গীকার জন্মলগ্ন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাছে করে এসেছে। আমাদের বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ হাসিনা সে অঙ্গীকার আমৃত্যু তিনি প্রতিপালনের তিনি প্রতিজ্ঞা গ্রহণ করেছেন এবং সেই প্রতিজ্ঞা গ্রহণ করেছেন। জি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আপনি এক কথায় শেষ করুন কারণ আমি অনুষ্ঠান শেষ করব। একই প্রতিজ্ঞা তারা গ্রহণ করেছে। জি, একই আদর্শে তারা চলবেন। সেটা আমি একটু ছোট করে একদম এক লাইনে বেশি আমি আসলে বলতে দিতে পারবো না। আব্দুস সালাম, এক লাইনে আপনি যদি আজকে বিরোধী দলই হোক, আপনাদের বিরোধী পক্ষই হোক আর যাই হোক, আওয়ামী লীগের জন্মদিন শুভেচ্ছা বাণীতে এক লাইনে যদি কিছু বলেন, আব্দুস সালাম এবং সোহরাব হাসান ছোট করে। আব্দুস সালাম, প্রথমে আব্দুস সালাম। আমি প্রথমেই আওয়ামী লীগকে শুভেচ্ছা দিয়েছি, পাশাপাশি ওই একটা কথাই বলবো যে আওয়ামী লীগ যদি গণতন্ত্রে ফিরে আসে, ভোটের রাজনীতিতে ফিরে আসে, তাহলে আওয়ামী লীগের জন্য মঙ্গল হবে, দেশের জন্য মঙ্গল হবে। এবং সেটাই প্রথমেই উদাহরণ হিসাবে আওয়ামী লীগ নিতে পারে যে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে খুবই অসুস্থ, তার বিদেশে চিকিৎসা দরকার। আজকে সেই সুযোগটা যদি দেয় তাহলে বোঝা যাবে যে আওয়ামী লীগ অন্তত কিছুটা সেই লাইনে হাঁটার চেষ্টা করছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সোহরাব হাসান, এক লাইনে প্লিজ।
আজকে আওয়ামী লীগের ৭২তম জন্মদিনে যে কথাটি বলার, আওয়ামী লীগের যে বিকশিত নীতি, তার জন্মলগ্ন থেকে যে অঙ্গীকার করে আসছে সেটা তার বাস্তবায়ন চায় মানুষ। এবং বিশেষ করে রাষ্ট্রীয় যে 4 মূলনীতি যেটি আওয়ামী লীগ পরবর্তীকালে সংবিধানে পুনঃপ্রতিষ্ঠা করেছে বলে, কিন্তু এই নীতির সঙ্গে যেসব সাংঘর্ষিক বিষয় আছে সংবিধানে, বিশেষ করে রাষ্ট্রধর্ম, সেটি আশা করি যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার, আওয়ামী লীগের সরকার সেটি বাতিল করবে। এটি হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক আওয়ামী লীগের কাছে প্রত্যাশা। জি সোহরাব হাসান, ধন্যবাদ। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এক লাইনে প্লিজ। বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধের চেতনায় আজকে বঙ্গবন্ধুর সুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের তিনি যে অঙ্গীকার গ্রহণ করেছেন, রাজনৈতিক অঙ্গীকার, আমি মনে করি সেখানে সোহরাব ভাই সহ সিভিল সোসাইটি এবং আব্দুল সালাম ভাইয়ের মতো মুক্তিযোদ্ধা সহ যারা আছেন সকলেই বঙ্গকন্যা শেখ হাসিনার সেই কাজকে আপনারা রাজনৈতিকভাবে সমর্থন প্রদান করবেন। সবার সহযোগিতা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। অনেক ধন্যবাদ সবাইকে। দর্শক দেখছিলেন আমজনতা। আমজনতার সঙ্গেই থাকুন। আমজনতার শক্তি বড় শক্তি।